সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে শোভন আরেফ। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথাও। উচ্চমুখর একটা প্রচারণা অলরেডি পাবলিকের মাঝে আসে গেছে। এলাকার কাজ যাই ভালো করবে, এলাকার উন্নয়ন যাই করবে, সে ধরনের প্রার্থী আমরা চাই। নির্বাচনী আমেজ দেশে বিরাজমান। জাতীয় নির্বাচন যেতে না যেতেই সারা দেশ জুড়ে এখন উপজেলা নির্বাচনের তৎপরতা চলছে। তৃণমূলে এই নির্বাচনকে কতটা প্রভাব ফেলছে, কিংবা তৃণমূলের ক্ষমতায়নে এই জনপ্রতিনিধিরা কতটা সক্রিয় হওয়ার সুযোগ পাবেন, এ নিয়ে কথা বলবো আজ বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীদের সাথে। এই মুহূর্তে সাথে আছেন জয়পুরহাট থেকে শামীম কাদির এবং জামালপুর থেকে যোগ দিয়েছেন শুভ্র মেহেদি, রংপুর থেকে আছেন নাজমুল ইসলাম নিশাত। আমরা আলোচনায় চলে যেতে চাই তাদের কাছে। শুরুতেই জয়পুরহাটে আমাদের সাথে যোগ দিচ্ছেন শামীম কাদির। শামীম, উপজেলা নির্বাচন প্রথম দফায় জয়পুরহাটে 10 মার্চ থেকে, সবশেষ পরিস্থিতি জানতে আসলে আপনার কাছে যাওয়া। কেমন দেখছেন নির্বাচনী আমেজ, প্রার্থীরা কি বলছেন, সব মিলে জানতে চাই। প্রথম ধাপে 87টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে 10 মার্চ। এর মধ্যে জয়পুরহাটে 5টি উপজেলা রয়েছে। ভোটে কিন্তু আর বাকি নেই, আর মাত্র 10 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইনফুজুর রহমান মিলন, আরেকজন জাসদের প্রার্থী রয়েছেন। এই মুহূর্তে কালাই উপজেলার পুনর্বাজার এলাকায় অবস্থান করছি। গণসংযোগ করছে উপজেলার আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ইনফুজুর রহমান মিলন। আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। নির্বাচন এলাকায় অবস্থান করছি। এখানে গণসংযোগ করছেন কালাই উপজেলার আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মিরফুজুর রহমান মিলন। আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তিনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন। আপনি তো এর আগে চেয়ারম্যান ছিলেন, এবার আপনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন? আমি 2008 সাল এবং 2009 সাল এবং 2014 সালে পরপর দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমি বিগত 10 বছর আমি কালাই উপজেলার মানুষের পাশে থাকবার চেষ্টা করেছি, তাদের উন্নয়ন করবার চেষ্টা করেছি। আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে এবং এই পাশে থাকবার ক্ষেত্রে আমি কখনোই আমার কার্পণ্য ছিল না। তো আমি বিশ্বাস করি কালাই উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। কালাই উপজেলার মানুষ আমাকে আমার উন্নয়নমূলক কার্যক্রম এবং তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমার যতটুকু আমি করতে পেরেছি তাতে তারা সন্তুষ্ট। আমি তৃতীয়বারের মতো যখন প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনটা আসলে দলীয় প্রতীকে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এবার নির্বাচন করতে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেওয়ার পরে আমি যখন মানুষের কাছে যাচ্ছি, সাধারণ মানুষ, কালাই উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে যথেষ্ট সাড়া দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি বিগত সংসদ নির্বাচনে যেমন এই এলাকায় বিপুল ভোটে নৌকা মার্কা বিজয়ী হয়েছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি এই নৌকা মার্কা নিয়ে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারবো এবং সাধারণ মানুষ আমাকে খুব খুশি মনে এবং তাদের একজন নিজের আপনজন প্রার্থী হিসাবে আমাকে ভোট দিবে বলে। এবারে নির্বাচনের পরিবেশটা আপনি কেমন দেখছেন? অনেক সুন্দর। আমি এক কথায় বলতে পারি অনেক সুন্দর পরিবেশ, একটু উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন হচ্ছে। আমাদের গোটা কালাই উপজেলায় এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষ উজ্জীবিত হয়েছে। মানুষ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা আচরণ কোথাও দেখা যায় না। নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে ভোটের দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। এখানে সাধারণ মানুষ তাদের ভোটটা অত্যন্ত আনন্দ সহকারে সেন্টারে গিয়ে তাদের নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবে। এটা নিয়ে আমার মনে কোনো দ্বিধা নাই। অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে নির্বাচন হচ্ছে।
তরুণদের জন্য আপনার অঙ্গীকারটা কি? আমি 2009 সালে বা 2014 সালে যখন নির্বাচন করি, আমি বয়স অত্যন্ত তরুণ বয়সে আমি আসলে এই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এসেছিলাম। তারপর থেকেই আমি বরাবরই আমার কাছে তরুণ প্রজন্মের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে তরুণ প্রজন্মের বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিভিন্ন ধরনের খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রমের ক্ষেত্রে আমি সবসময় তাদের পাশে ছিলাম। তো সেই ক্ষেত্রে তরুণ প্রজন্ম, এই কালাই উপজেলার তরুণ প্রজন্ম আমাকে অত্যন্ত ভালোবাসে এবং আমাকে তারা তাদের নিজের আপনজন মনে করে। তো আমি মনে করি যে তরুণদের আমি পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তরুণদের পাশে থাকবো, এবং আমি বিশেষ করে যে আগামীতে এই তরুণ প্রজন্মের ক্ষেত্রে যদি আমার যতটুকু করণীয় থাকবে উন্নয়নমূলক কার্যক্রম থেকে শুরু করে। ধন্যবাদ আরিফিন। শামীম কাদের, ধন্যবাদ আপনাকে এবং যে অতিথি ছিল আপনার সাথে তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জানছিলাম জয়পুরহাট থেকে, সেখানকার উপজেলা নির্বাচনের সবশেষ পরিস্থিতি। চলে যেতে চাই জামালপুরে আছেন শুভ্র মেহেদী। শুভ্র মেহেদী, জানতে চাই যে জামালপুরে যে উপজেলাগুলো রয়েছে সেখানকার নির্বাচনী পরিস্থিতি কেমন? প্রার্থী যারা রয়েছেন, রাজনৈতিক দলগুলোর তাদের প্রস্তুতি কিংবা নির্বাচনী যে পরিবেশ, সব মিলে জানতে চাই। আগামী যে 10 মার্চ প্রথম ধাপের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু জামালপুরের 7 উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে জামালপুরের 7 উপজেলার 4টিতেই কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এবং শুধু চেয়ারম্যান প্রার্থীরাই না, এই 4টি উপজেলার ভিতরে 3টি উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং 4টিতে মহিলা ভাইস চেয়ারম্যানরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই সদর উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী ফারজানা ইয়াসমিন লিটা। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছে। ফারজানা ইয়াসমিন লিটা, এই উপজেলা নির্বাচন তো আসলে জনগণের ভোটে নির্বাচিতরা আসলে জনপ্রতিনিধি। তো এই নির্বাচনে তো আসলে বলতে গেলে জামালপুরের 4 উপজেলায় ভাইস চেয়ারম্যানরা 4 জনই নির্বাচিত হয়ে আছেন, সেই সাথে মহিলা ভাইস চেয়ারম্যানরাও 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আপনিও এই সদর উপজেলায় বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তো জনগণ তো ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না বা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারলো না। সেই ক্ষেত্রে আপনি একজন প্রার্থী হিসেবে কি মনে করেন, কি মূল্যায়ন করেন? ধন্যবাদ। জনগণ সবসময় চায় যে প্রতিযোগিতাপূর্ণভাবেই নির্বাচন হোক। এখন যেটা হচ্ছে যে প্রতিযোগিতা যে দলের সাথে হবে, জাতীয়তাবাদী দল বিএনপি, তারা নির্বাচনে আসবে না, তারা নির্বাচন করবে না। তাদের জনপ্রিয়তার কথা তারা ভবিষ্যৎ জেনেই তারা নির্বাচনের দিকে আসতেছে না বা আসবে না। যেহেতু তারা নির্বাচনে আসবে না, কিন্তু তার জন্য তার নির্বাচন থেমে থাকবে না। তো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অনেক প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনই হচ্ছে। তো সেই জায়গায় আপনার যে প্রশ্ন যে বিভিন্ন জায়গা থেকে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পথে, এই ক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা সংগঠন, যে সংগঠন সকল কিছু চিন্তা করেই, জনগণের কথা চিন্তা করেই তারা কাজ করে। যেহেতু তারা জনগণের কথা চিন্তা করে কাজ করে, তাহলে তারা যে সিদ্ধান্ত নেয় সেটা দলের স্বার্থে, দলীয় ঐক্য, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, এই সকল কিছুর উপর ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেয় এবং জনগণের রায়কেই তারা মূল্যায়ন করে। সেই ক্ষেত্রে তারা সেই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বলে আমার মনে হয়। না, সেক্ষেত্রে কি আপনি মনে করেন কিনা যে আপনাদের দায়বদ্ধতাটা জনগণের প্রতি, ভোটারের প্রতি বেশি কিনা, এবং সেই ক্ষেত্রে আপনি দায়িত্বটা কিভাবে পালন করবেন? না, আমরা তো প্রতিযোগিতার মধ্য দিয়েই যেতে চাচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গায় প্রতিযোগিতা করার মতো প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, আপনি মাঠে নেমেছেন, আপনাকে টক্কর দেওয়ার মতো প্রার্থী মাঠে থাকবে না, সেই ক্ষেত্রে কি আপনি খেলা বন্ধ করে দিবেন? নিশ্চয়ই না, আপনাকে তো খেলতেই হবে। এখন আপনার মিনিট 40 মিনিট হয়তো বা একটা খেলার জন্য ধরেন, এখন আপনার মাঠে প্রতিযোগী এসেছে, তারা কোনো না কোনো ভাবে চলে গেছে, কিন্তু আপনাকে খেলাটা শেষ করতে হবে।
তো আমার কথা হচ্ছে যে নির্বাচনটা আসলে সর্বোপরি শেষ করতে হবে, এবং নির্বাচনে অনেক প্রতিযোগী ছিল, তারা বাইদাবে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারা এখন নাই, কিন্তু যারা নাই বা কেন নাই সেটা প্রশ্ন না। জনগণ ভোট দিত, থাকলে অবশ্যই জনগণ ভোট কেন্দ্রে যাইতো, এবং জনগণ তো ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। যারা আসে নাই তারা প্রতিযোগিতা করতেছে না, আমাদের মতো প্রার্থীরা রেডি আছে। জি ধন্যবাদ। শোভন, প্রার্থী ফারজানা ইয়াসমিন লিটা বলছিলেন যেহেতু প্রার্থী নেই সেখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সুযোগ নেই, যদি প্রার্থী থাকতো তাহলে এই নির্বাচনটা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক হতো বলে তিনি মনে করছেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, কিন্তু তারপরও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরো জানবো আপনার কাছে শুভ্র মেহেদী। ফিরবো বিরতির পরে, তার আগে বিরতিতে যাবার আগে নাজমুল ইসলাম নিশাতের কাছ থেকে জেনে নেব রংপুরে দ্বিতীয় দফায় নির্বাচন হবে 18 মার্চ থেকে। এই দ্বিতীয় দফা নির্বাচনের আগের পরিস্থিতি এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, কারণ জাতীয় নির্বাচনের রেশ না কাটতে কাটতে এমন একটি নির্বাচন কেমন দেখছেন সেখানকার সাধারণ মানুষ, রাজনীতিবিদদের কথাটাও জানতে চাই আপনার কাছে। রংপুরে মূলত 8টি উপজেলা রয়েছে, এর মধ্যে দ্বিতীয় ধাপে ভোট হবে 6টি উপজেলায় এবং চতুর্থ ধাপে ভোট হবে 2টি উপজেলায়। যে 6টি উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট হবে সেই 6টি উপজেলার মধ্যে রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়া ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ মনোনীত যারা প্রার্থী তারা কিন্তু নির্বাচিত হয়ে আছেন। আর বাকি যে 4টি উপজেলা রয়েছে পীরগঞ্জ, পীরগাছা সহ আরও 2টি ইউনিয়ন রয়েছে, সেই উপজেলাগুলোতে আমরা দেখেছি যে ভোটাররা যে প্রত্যাশা করছেন যে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে তারা যেটি বলছেন যে যেহেতু প্রতীক নির্ভর ভোট হচ্ছে এবং দলীয় মনোনয়নের উপর নির্ভর করেই ভোটটা হচ্ছে, তারা একসাথে যেমন যোগ্য প্রার্থীকে বাছাই করতে চান, পাশাপাশি দলীয় প্রতীককেও কিন্তু তারা গুরুত্ব দিতে চান। এবং আপনি জানেন যে এখানে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি প্রতিনিধিত্ব করছে এবং সেই সাথে জাকের পার্টিও কিন্তু অনেকগুলি উপজেলাতে আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের প্রার্থী দিয়েছেন। তো সব কিছু মিলে এখন পর্যন্ত যে দ্বিতীয় ধাপে যে 4টি উপজেলায় ভোট হবে সে 4টি উপজেলায় ভোটের পরিবেশ ভালো রয়েছে। এবং যদিও ভোটের প্রথম ধাপের ভোটের পরে দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে, এরপরে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা তাদের জয় নিশ্চিত করার ক্ষেত্রে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন উঠোন বৈঠক করছেন এবং ছোটোখাটো যে সভা সেগুলো কিন্তু করছেন। এবং তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আমরা বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু মূলত মাদক এবং অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি উপজেলা পর্যায়ে যে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি যেমনটি দিয়ে থাকেন সাধারণত প্রার্থীরা নির্বাচনের আগে, সেই বিষয়গুলোই বলছিলেন। এই প্রতিশ্রুতি এবং তার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ কি ভাবছেন সেটি নিয়ে আরো জানতে চাই নিশাত, তবে সেটি বিরতির পরে। ফিরবো শুভ্র মেহেদীর কাছে এবং নিশ্চয়ই দর্শক আপনাদেরকেও পাচ্ছি। উপজেলা নির্বাচন নিয়ে আরো আলোচনা হবে, থাকুন আমাদের সাথেই। বিরতির পর আমরা মানচিত্রে ফিরে এলাম। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা কথা বলছি উপজেলা নির্বাচন নিয়ে। বাংলাদেশে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যে কয়েকটি জায়গায় উপজেলা নির্বাচন হবে সেরকম 2টি জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আছেন। জামালপুর থেকে শুভ্র মেহেদী এবং রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত। নাজমুল ইসলাম নিশাত, আবারও আপনার কাছে ফিরে যাই। আপনি বলছিলেন যে রংপুরের দ্বিতীয় ধাপে যে 6টি উপজেলায় নির্বাচন হবার কথা তার 2টিতে ইতিমধ্যেই ফয়সালা হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছেন। বাকি যে 4টি উপজেলায় সেখানে বিএনপি যেহেতু এই নির্বাচনের মাঠে নেই, সুতরাং রাজনৈতিক সমীকরণ কি দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষ ভোটারদের মধ্যে এই উপজেলা পরিষদের নির্বাচন কতখানি সাড়া ফেলছে, ভোট দিতে যাওয়া কিংবা প্রার্থীরা যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন সেটির প্রতিক্রিয়ায় তারা কি বলছেন? ভোটের পরিবেশ যদি বলি যে উৎসবমুখর বলতে যা বোঝায় সেটি কিন্তু এখনো রংপুরের যে 6টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় ভোট হবে সেই উপজেলাগুলিতে কিন্তু সেই উৎসবমুখর ভোটের পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করিনি। কেননা যেহেতু একটি বৃহৎ দল আসলে ভোটে অংশ নেয়নি, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এই 2টি দলের প্রার্থীরাই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ভোটাররা যেটি বলছেন যে এই 2 দলের মধ্যেই আসলে যারা যোগ্য প্রার্থী তাদেরকেই তারা নির্বাচিত করবেন। এবং যেহেতু স্থানীয় পর্যায়ের একটি নির্বাচন, এই নির্বাচনগুলোতে মূলত যারা স্থানীয় লোকজনদের সাথে যাদের সম্পৃক্ততা বেশি থাকে, এলাকার উন্নয়নের সাথে যারা দীর্ঘদিন কাজ করে থাকেন, তাদেরকে কিন্তু স্থানীয় লোকজন আসলে পছন্দের কাতারে আসলে এগিয়ে রাখেন। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুরের যে
যে 4টি উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে, এর মধ্যে তো 2টি উপজেলায় চেয়ারম্যান ফয়সালা হয়েই গেছে, সেখানে ভাইস চেয়ারম্যান যারা তাদের ভোট হবে। সেই 4টি উপজেলায় মূলত ভোটার সংখ্যা 7 লাখের মতো, এবং এই 7 লাখ ভোটারের মধ্যে নারী এবং তরুণ ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। বলা যেতে পারে এই জয় বিজয়ের ক্ষেত্রে এই ভোটাররা কিন্তু অনেক বড় নিয়ামক হিসেবে কাজ করবে। আর ভোটাররা সচরাচর যেটি বলেই থাকেন, তাদের কিন্তু প্রত্যাশা কিন্তু একটাই, তারা ভোট তাদের বিপদে আপদে তারা যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে কাছে পেতে চান, এলাকার উন্নয়নে যারা কাজ করবে তারা যেন সেভাবে কাজ করেন, এটি কিন্তু ভোটারদের প্রত্যাশা। আমার সাথে একজন উন্নয়ন কর্মী রয়েছেন, বিলাল আহমেদ, আমি একটু তার সাথে কথা বলে নিতে চাই। এই যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে রংপুরে, আসলে যারা প্রার্থী তাদেরকে কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত, এবং সেই বিষয়গুলিকে আসলে প্রতিফলিত যাতে হয় সেই বিষয়টি মাথায় রেখে আসলে কোন কোন বিষয় দিকে খেয়াল রেখে তারা কাজ করবেন মনে করেন? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই উপজেলা নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হওয়ার কথা, কারণ হচ্ছে গণতান্ত্রিক দেশে আমাদের যে মাননীয় সংসদ সদস্যরা থাকে এনারা আসলে সংসদীয় আইন প্রণয়ন এই ক্ষেত্রে কিন্তু তারা সবসময় ব্যস্ত থাকে। সেই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের এই শাসন ব্যবস্থা থেকে শুরু করে মোটামুটি সমস্ত তদারকি করার জন্য এই উপজেলা ব্যবস্থাটাকে আরও গতিশীল এবং ক্ষমতায়ন করা দরকার। এখানে দায়িত্ব আরও যদি বাড়ায় দেওয়া হয় তাহলে দেখবেন এই দায়িত্বের কারণে এই উপজেলা পরিষদটা অত্যন্ত সুগঠিত হবে, এবং মানুষের চাওয়া পাওয়াটাও তাদের মধ্যে সীমাবদ্ধ যখন বেশি থাকবে তাহলে এই নির্বাচনটাও কিন্তু একটা উৎসবমুখর নির্বাচন হবে। তা আমরা মনে করি যে মাননীয় সরকার যেহেতু আমাদের উপজেলা প্রশাসন বা উপজেলা নির্বাচনটা এখন যেভাবে দিছে, আমরা আসলে চাই তাদের সীমাবদ্ধতার কারণে আমরা উপজেলা প্রশাসন থেকে এইরকম কিন্তু আমরা কোনো ক্ষমতা বা কোনো কাজ সেই রকম সুষ্ঠুভাবে সেটা পাই না, যার কারণে এই নির্বাচনটা যতটা উৎসবমুখর হওয়ার কথা সেটা কিন্তু ধীরে ধীরে একটু ঝিমায় পড়ার মতো আসতেছে। যে কেন জানি মানুষের মধ্যে একটা হতাশা কাজ করে যে এই উপজেলা নির্বাচনে আমরা কি পাবো, তারা কি করবে, বা তাদের প্রাপ্তিটা কোথায়, এইটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা মানে এইরকম হচ্ছে আর কি ঘটনা। তা আমরা মনে করি যে এটা আমাদের প্রাপ্তি যে উপজেলা প্রশাসনে আরও ক্ষমতা বাড়ায় দিক, তাহলে জনগণ আরও মানে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। শোভন, আপনি যেমনটি শুনলেন যে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলি পূরণ হোক, একটু উৎসবমুখর পরিবেশে ভোট হোক, মানে সেই জায়গাটি সাধারণ মানুষের দাবি থেকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে নিশাত আমাদের সাথে যুক্ত হবার জন্য। চলে যেতে চাই জামালপুরে আছেন শুভ্র মেহেদী। শুভ্র মেহেদী, জামালপুরে সবগুলো উপজেলাতেই যেহেতু কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছেন, সুতরাং যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেননি, নির্বাচনের এই রাজনীতির ক্ষেত্রে এই রাজনৈতিক সমীকরণ কি দাঁড়াচ্ছে, তারা কি বলছেন রাজনীতিকরা? শোভন, একটা বিষয় জানিয়ে রাখি যে জামালপুরের যে 7 উপজেলা রয়েছে, 7 উপজেলার 4টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে। বাকি যে 3 উপজেলা রয়েছে, ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা, এই 3 উপজেলায় কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং এই 3 উপজেলার সবকটি পদেই কিন্তু আসলে প্রার্থীরা নির্বাচন করছে, এবং নির্বাচনও কিন্তু বেশ জমে উঠেছে। বিশেষ করে ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলা যে রয়েছে, এই 2 উপজেলায় কিন্তু আওয়ামী লীগের প্রার্থী কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, এবং ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলায় কিন্তু নির্বাচনের এই দ্বন্দ্বকে কেন্দ্র করে কিন্তু একজন যুবলীগ নেতা আব্দুল খালেক নামে তিনি সম্প্রতি কিন্তু মারাও গিয়েছে, এবং বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছে সুলাইমান হোসেন, তাকে সহ কিন্তু 31 জনের নামে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। আর বাকি যে 4 উপজেলা রয়েছে, সেই 4 উপজেলায় কিন্তু আসলে নির্বাচনের কোনো উত্তাপই নেই, কারণ সেই 4টি বাদে বাকিগুলোতে জমজমাট নির্বাচন হবার এক ধরনের আশা করাই যেতে পারে। শুভ্র মেহেদী, আপনার কথা সেটি বুঝছিলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাজমুল ইসলাম নিশাতকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।